আদালতের সেই রহস্যময় কক্ষটি, যেখানে ন্যায়ের দেবী মা বিচারের প্রতীক হয়ে আজও অবিচলভাবে দাঁড়িয়ে আছেন, চোখে কালো পট্টি বেঁধে, যেন অনন্তকাল ধরে সত্যের আলোয় পথ দেখানোর জন্য অপেক্ষা করছেন। পুরনো কাঠের উঁচু ছাদ থেকে ঝুলে পড়া ঝাড়বাতির ম্লান আলো, মেঝেতে সাজানো পুরনো আমলের ভারী চেয়ারগুলোর ক্ষয়ে যাওয়া চেহারা, আর দেওয়াল জুড়ে টাঙানো ন্যায়ের দেবীর বিভিন্ন ছবি, সবকিছু মিলে সেই কক্ষটিকে এক প্রাচীন ন্যায়ের মন্দিরের রূপ দিয়েছিল, যেখানে প্রতিটি নিঃশ্বাসে বিচারের গম্ভীরতা অনুভব হয়। ন্যায়াধীশ প্রিয়া মিত্র যখন সেই কক্ষে ভিতরে প্রবেশ করলেন, তখন উপস্থিত সকল ব্যক্তি সম্মানের সাথে উঠে দাঁড়াল। তাদের বয়স ৩৫-এর কাছাকাছি ছিল, কিন্তু তাদের চোখে যে গভীরতা ফুটে উঠেছিল তা কোনো বয়স্ক অভিজ্ঞ মানুষের চোখের মতোই মনে হতো। প্রিয়া মিত্রের নাম এই শহরে অসীম সম্মানের সাথে উচ্চারিত হতো। তিনি সেই ন্যায়াধীশদের একজন ছিলেন যারা কখনো কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করতেন না, না রাজনৈতিক চাপ, না সামাজিক চাপ। তাদের বাবাও একজন প্রখ্যাত উকিল ছিলেন, এবং তিনি ছোটবেলা থেকেই প্রিয়াকে এই শিক্ষাই দিয়েছিলেন যে সত্য কখনো লুকিয়ে থাকে না, শুধু তাকে খুঁজে বের করার সাহস থাকতে হয়। আজকের শুনানিটি ছিল একেবারে অসাধারণ। বিকাশ রাও নামের ২৪ বছরের এক যুবকের উপর অভিযোগ ছিল যে সে শহরের বিখ্যাত ব্যবসায়ী বিজয় শর্মার হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলাটি ৩ মাস ধরে চলছিল, এবং আজ ছিল রায় ঘোষণার দিন। প্রিয়া তার ফাইলটি খুললেন। সব প্রমাণ ছিল পাহাড়ের মতোই বিশাল। সিসিটিভি ফুটেজে বিকাশের ছায়া স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার হাতে রক্তের দাগ পাওয়া গিয়েছিল, এবং দুজন সাক্ষী বয়ান দিয়েছিল যে তারা বিকাশকে সেই রাতে বিজয় শর্মার বাড়ির কাছে দেখেছে। সরকারি উকিল একের পর এক প্রমাণ পেশ করেছিলেন, এবং বাঁচাও পক্ষের উকিলের কাছে কোনো জোরালো প্রত্যুত্তর ছিল না। বিকাশ পুরো শুনানির সময় একেবারে নীরব ছিল। এই বিষয়টি প্রিয়াকে সবচেয়ে বেশি অদ্ভুত লাগত। যখন কোনো মানুষ নির্দোষ হয় তখন সে চিৎকার করে, কাঁদে এবং গোয়ার লাগায়, কিন্তু বিকাশ একবারও মুখ খোলেনি। তার চোখ ছিল শান্ত, যেন সে অন্য কোনো দুনিয়ায় বেঁচে আছে, যেন তার জানা ছিল যে যা হওয়ার তা অবশ্যই হবে। প্রিয়া নিজের গলা পরিষ্কার করলেন এবং বলতে শুরু করলেন, এই আদালত মামলাটির পুরোপুরি পর্যালোচনা করেছে। সমস্ত প্রমাণগুলোকে যত্ন সহকারে যাচাই করা হয়েছে। সরকারি পক্ষ যে সাক্ষ্যগুলো পেশ করেছে সেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে অভিযুক্ত বিকাশ রাও সেই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল, এবং হত্যাকাণ্ডে তার ভূমিকা অস্বীকার করা যায় না। আদালত জুড়ে গভীর নীরবতা বিরাজ করছিল। তাই এই আদালত বিকাশ রাওকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং তাকে আজীবন কারাবাসের সাজা শোনায়। পুরো আদালতে হঠাৎ হইচই শুরু হয়ে গেল। সাংবাদিকরা তাদের নোট বইয়ে লিখতে শুরু করল। বিজয় শর্মার পরিবারের সদস্যরা কেঁদে ফেলল, কিন্তু তাদের চোখের জল ছিল স্বস্তির। বাঁচাও পক্ষের উকিল চুপচাপ নিজের চেয়ারে বসে পড়ল। আর বিকাশ একবার প্রিয়ার দিকে তাকাল। তার চোখে না রাগ ছিল, না যন্ত্রণা, শুধু এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে আগে থেকেই সবকিছু নির্ধারণ করে নিয়েছে যে কি ফলাফল হতে চলেছে। পুলিশের লোকেরা তাকে বাইরে নিয়ে যেতে শুরু করল। যেই মুহূর্তে সে প্রিয়ার চেয়ারের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে ধীরে ধীরে একটা ভাঁজ করা কাগজ প্রিয়ার টেবিলের উপর রেখে দিল। কেউ খেয়াল করেনি। এত বড় ভিড়ের মধ্যে এত ছোট্ট একটা নড়াচড়া কারও চোখে পড়েনি। প্রিয়া সেই কাগজটির দিকে তাকালেন। তাতে শুধু এতটুকু লেখা ছিল, ম্যাডাম, কৃপয়া এটি একা পড়বেন। প্রিয়া সেই কাগজটি তুলে নিয়ে নিজের পকেটে রাখলেন এবং ভাবলেন যে হয়তো এটা কোনো আবেদন হবে, কোনো ক্ষমা চাওয়ার আর্জি হবে। এমন কাগজ মাঝে মাঝে পাওয়া যেত, কিন্তু না জানি কেন সেদিন বাড়ি পৌঁছানো পর্যন্ত সেই কাগজের ভার তার পকেটে নয়, তার হৃদয়ে অনুভূত হচ্ছিল। রাতে যখন আদালতের শোরগোল থেমে গেল এবং বাড়ির নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ল, প্রিয়া সেই কাগজ বের করে খুললেন। প্রথম লাইন পড়তেই তাদের হাত কাঁপতে শুরু করল। ম্যাডাম, আমি নির্দোষ, কিন্তু এই কথা প্রমাণ করা আমার জন্য নয়, আপনার জন্য কঠিন হবে, কারণ যে এই কাজ করেছে সে আপনার নিজের লোক। প্রিয়া শ্বাস আটকে সামনে এগোলেন। আমি জানতাম যে সেই রাত কী রং আনবে। আমি সেখানে ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি কাউকে মারিনি। আমি কাউকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, এবং সেই চেষ্টার দাম আমি আজ দিচ্ছি। আমার ভয় নেই, শুধু এতটুকু চেয়েছিলাম যে একদিন সত্য সামনে আসবে, চাই আমি জেলে থাকি বা বাইরে। চিঠি সেখানেই শেষ হয়ে গেল।
প্রিয়া অনেকক্ষণ সেই কাগজ হাতে ধরে বসে রইলেন। বাইরে রাত গভীর হতে লাগল এবং তাদের মনের ভিতরে কিছু শিকল ভাঙছিল, কিছু জুড়ছিল। ন্যায়াধীশ হওয়া আর মানুষ হওয়া দুটো একসাথে খুব কঠিন হয়। রাত 2টো বেজে গিয়েছিল। প্রিয়া মিত্র নিজের কক্ষে বসেছিলেন এবং সেই চিঠি বারবার পড়ছিলেন। প্রতিবার পড়ার সময় তাদের মনে নতুন প্রশ্ন উঠছিল এবং প্রতিটি প্রশ্ন আগেরটার চেয়ে ভারী ছিল। কক্ষে শুধু টেবিল ল্যাম্পের আলো ছিল এবং সেই হলুদ আলোয় সেই কাগজের টুকরোটা জ্বলন্ত অঙ্গারের মতো লাগছিল। যেই কাজ করেছে সে আপনার নিজের লোক। এই লাইনটা প্রিয়ার মাথায় বারবার গুঞ্জন তুলছিল। তাদের নিজের কে ছিল? পরিবারে তাদের মা ছিলেন, যিনি অন্য শহরে থাকতেন। তাদের বাবা 5 বছর আগে মারা গিয়েছিলেন। কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না। বন্ধুরা তো ছিল, কিন্তু ন্যায়াধীশ হবার পর বন্ধুত্বের পরিধি অনেক সংকুচিত হয়ে গিয়েছিল। একটা নাম যেটা তাদের মনে সবার আগে এলো, সেটা ছিল ডাক্তার অর্জুন খান্না। অর্জুন তাদের ছোটবেলার বন্ধু ছিল। দুজনে একই গলিতে বড় হয়েছিলেন। অর্জুন খুব চালাক ছিল, পড়াশোনায় সবসময় এগিয়ে থাকত। প্রিয়ার মনে পড়ল যে যখন 10ম শ্রেণীর ফলাফল বেরিয়েছিল তখন পুরো মহল্লা অর্জুনকে কাঁধে তুলে নিয়েছিল। পরে অর্জুন মেডিকেল পড়াশোনা করেছিল এবং আজ সে শহরের এক বিখ্যাত হাড়ের ডাক্তার ছিল। তার নিজের বড় হাসপাতাল ছিল, ভালো সুনাম ছিল এবং সমাজে তার নাম বড় সম্মানের সাথে নেওয়া হতো। কিন্তু অর্জুনের বিজয় শর্মার সাথে কি সম্পর্ক থাকতে পারে? প্রিয়া নিজের স্মৃতির ওপর জোর দিলেন। মামলার শুনানির সময় অনেকবার বিজয় শর্মার উল্লেখ এসেছিল। সে একজন ব্যবসায়ী ছিল যে জমির কারবার করত। তার সম্পর্কে এটাও আলোচনা ছিল যে সে কিছু সন্দেহজনক কাজও করত, কিন্তু কখনও কোনো প্রমাণ মেলেনি। আদালতে তার পরিবার তাকে এক ভালো মানুষ বলে উল্লেখ করেছিল। প্রিয়া উঠলেন এবং নিজের আলমারি থেকে মামলার পুরো ফাইল বের করলেন। এই ফাইল তিনি বাড়িতে এনেছিলেন, কারণ রায় দেওয়ার আগে তিনি আরেকবার সবকিছু পড়তে চেয়েছিলেন। আজ সেই ফাইল খোলার উদ্দেশ্য আলাদা ছিল। তিনি সিসিটিভি ফুটেজের রিপোর্ট পড়তে শুরু করলেন। রিপোর্টে লেখা ছিল যে রাত 9:22 বিকাশ রাওকে বিজয় শর্মার বাড়ির প্রধান দরজার কাছে দেখা গিয়েছিল। তারপর 9:31 সে সেখান থেকে চলে যাচ্ছে দেখা গেল। বিজয় শর্মার মৃত্যুর সময় ডাক্তার 9:25 থেকে 9:32 মধ্যে বলেছিলেন। প্রিয়া রিপোর্টটা মনোযোগ দিয়ে পড়লেন, তারপর আবার পড়লেন। একটা জিনিস অদ্ভুত ছিল। সিসিটিভি ফুটেজের রিপোর্টে 9:27 থেকে 9:32 পর্যন্ত কোনো উল্লেখ ছিল না। অর্থাৎ 5 মিনিটের রেকর্ডিং হয় খারাপ ছিল, নয় জেনে শুনে বাদ দেওয়া হয়েছিল। এই কথাটা রিপোর্টে এক লাইনে লেখা ছিল, যেটা পড়ে সহজেই উপেক্ষা করা যেত। সরকারি উকিলও এতে বিশেষ মনোযোগ দেননি এবং বাজাও পক্ষের উকিলও এটা তোলার প্রয়োজন মনে করেনি। কিন্তু এখন প্রিয়ার কাছে এই 5 মিনিটের খালি অংশটা খুব বড় লাগছিল। তিনি সাক্ষীদের বয়ান বের করলেন। 2 সাক্ষী ছিল। প্রথম সাক্ষী রমেশ নামের এক দোকানদার ছিলেন, যার দোকান সেই গলির কোণে ছিল। তিনি বলেছিলেন যে তিনি বিকাশকে দৌড়ে যেতে দেখেছেন। দ্বিতীয় সাক্ষী এক বয়স্ক মহিলা ছিলেন, যিনি পাড়ায় থাকতেন। তিনি বলেছিলেন যে তিনি বিকাশকে সেই রাতে সেই বাড়ির ভিতরে ঢুকতে দেখেছেন। প্রিয়া 2 বয়ানকে মুখোমুখি রেখে পড়লেন। প্রথম সাক্ষী বলেছিলেন যে বিকাশ দৌড়াচ্ছিল, অর্থাৎ সে দরজা দিয়ে বাইরে বেরোচ্ছিল। দ্বিতীয় সাক্ষী বলেছিলেন যে তিনি বিকাশকে ভিতরে ঢুকতে দেখেছেন। কিন্তু দুজনেই যে সময় বলেছিলেন সেটা প্রায় একই ছিল। একজন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিল আর একজন তাকে ভিতরে ঢুকতে দেখছিল। একই সময়ে যদি একই ব্যক্তি আসছে এবং যাচ্ছেও, তাহলে সে হত্যা কখন করল? এটা কিভাবে সম্ভব ছিল? প্রিয়ার কপালে ভাঁজ পড়ে গেল। এই বিরোধিতা শুনানির সময় কেউ ধরেনি, অথবা হয়তো কেউ দেখেছিল এবং জেনে শুনে এগোয়নি। প্রিয়া নিজেও এতে মনোযোগ দিতে পারেননি, কারণ প্রমাণের স্তূপ এত বড় ছিল যে এই ছোট ছোট বিষয়গুলো চাপা পড়ে গিয়েছিল। পরের কয়েক ঘণ্টা প্রিয়া ফাইলের প্রতিটি পাতা খুঁজে বের করতে ব্যয় করলেন। যত গভীরে যাচ্ছিলেন ততই অস্থিরতা বাড়ছিল। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল যে বিজয় শর্মার মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে। গুলি তার বুকের বাঁ দিকে লেগেছিল। এই কথা সবাই জানত, কিন্তু রিপোর্টে আরেকটা জিনিস ছিল যেটা প্রিয়া আগে মনোযোগ দিয়ে পড়েননি। গুলির দিক এবং কোণ থেকে এটা স্পষ্ট ছিল যে গুলি চালানো মানুষটি বিজয়ের চেয়ে লম্বায় ছোট ছিল। বিকাশ রাও 5 ফুট 11 ইঞ্চির ছিল, বিজয় শর্মা 5 ফুট 7 ইঞ্চির ছিল। যদি বিকাশ গুলি চালিয়েছিল, তাহলে গুলির দিক ওপর থেকে নিচের দিকে হতো, কিন্তু রিপোর্টে কোন নিচ থেকে ওপরের দিকে ছিল। প্রিয়ার শ্বাস আটকে গেল। এর মানে ছিল যে গুলি চালানো মানুষটি বিজয়ের চেয়ে কদমে ছোট ছিল। তিনি নিজের মাথা হাতের মধ্যে লুকিয়ে ফেললেন, চোখ বন্ধ করলেন। মাথায় প্রশ্নের ঝড় উঠছিল। সত্যিই কি ভুল মানুষকে সাজা হয়ে গিয়েছিল?
ন্যায়ের নামে অন্যায় হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি বিকাশ না করে থাকে তাহলে কে করেছে? তখনই তাদের মনে সেই লাইনটা আবার গুঞ্জন তুলল, যে এই কাজ করেছে সে আপনার নিজের লোক। প্রিয়া চোখ খুললেন এবং সোজা ছাদের দিকে তাকিয়ে রইলেন। তাদের মাথায় ধীরে ধীরে একটা মুখ উঠে আসছিল, সেই মুখ যেটাকে তিনি বছরের পর বছর ধরে চিনতেন, সেই মুখ যার উপর তিনি কখনো সন্দেহ করেননি, ডাক্তার অর্জুন খান্না। প্রিয়ার মনে পড়ল যে মামলার শুরুতে কেউ বলেছিল যে বিজয় শর্মার চিকিৎসা অর্জুনের হাসপাতালে হয়েছিল। সে সময় এই কথা যে খুব সাধারণ লেগেছিল, কিন্তু এখন সেটা খুব বড় প্রমাণ লাগছিল। প্রিয়া উঠলেন এবং নিজের ল্যাপটপে বসে গেলেন। তিনি বিজয় শর্মা এবং অর্জুন খান্না সম্পর্কে যত সর্বজনীন তথ্য ছিল সব খুঁজতে শুরু করলেন। পুরনো খবরের কাগজ, হাসপাতালের রেকর্ড, জমির কাগজপত্র। কিছুক্ষণ পর তার কাছে একটা পুরনো খবর পাওয়া গেল। 2 বছর আগে একটা স্থানীয় খবরের কাগজে ছাপা হয়েছিল যে বিজয় শর্মা অর্জুন খান্নার হাসপাতালের জমির উপর দখলের দাবি করেছিল। মামলা আদালত পর্যন্ত যাওয়ার আগেই মিটিয়ে ফেলা হয়েছিল, কিন্তু এই খবরটা সেখানে ছিল। খবরের কাগজে কালো অক্ষরে লেখা ছিল, তাহলে বিজয় এবং অর্জুনের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল। প্রিয়ার আঙুল কাঁপছিল। যখন তিনি ল্যাপটপ বন্ধ করলেন, বাইরে আকাশে ধীরে ধীরে সকালের লালিমা ছড়িয়ে পড়ছিল। পুরো রাত কেটে গিয়েছিল, কিন্তু ঘুমের এক ফোঁটা আসেনি। প্রিয়া জানালার কাছে দাঁড়ালেন এবং বাইরে তাকিয়ে রইলেন। শহর ধীরে ধীরে জেগে উঠছিল। রাস্তায় দুধওয়ালারা বেরোচ্ছিল। কোথাও কোনো মন্দির থেকে ঘণ্টার আওয়াজ আসছিল। তিনি ভাবছিলেন যে একজন ন্যায়াধীশের কাজ রায় দেওয়ার পর শেষ হয়ে যায়, আইন এটাই বলে। কিন্তু মানুষের হৃদয়ে আইনের বই পড়ে না। যদি বিকাশ সত্যিই নির্দোষ হয়, তাহলে সে আজ জেলের শিকলের পিছনে কেন? এক যুবক যার পুরো জীবন সামনে ছিল, সে অন্য কারো করা কাজের সাজা ভোগ করছে। আর যদি অর্জুন সত্যিই এটা করে থাকে, তাহলে সে আজ তার পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা করছে, কোনো ভয় ছাড়াই। এটা ভেবে প্রিয়ার ভিতরে কিছু জ্বলে উঠল। তিনি ঠিক করলেন যে তিনি চুপ থাকবেন না। যদিও এই তদন্ত থেকে তাদের নিজের ছবিতে বিপদ হতে পারে, যদিও লোকে বলবে যে একজন ন্যায়াধীশ নিজেরই রায় পাল্টানোর চেষ্টা করছেন, যদিও অর্জুন তাদের পুরনো বন্ধু, সত্যের বোঝা এখন তাদের কাছ থেকে আর উঠছিল না। সকাল 7টা বাজছিল। প্রিয়া মিত্র রাতভর যা ভেবেছিলেন তা একটা কাগজে লিখে নিলেন। সামনে টেবিলে 3টে কাগজ রাখা ছিল। প্রথম কাগজে সিসিটিভি ফুটেজের সেই 5 মিনিটের খামতি ছিল। দ্বিতীয় কাগজে 2 সাক্ষীর বয়ানের বিরোধিতা ছিল। তৃতীয় কাগজে পোস্টমর্টেম রিপোর্টের সেই অংশটা ছিল যেখানে গুলির কোণের উল্লেখ ছিল। 3টে কাগজ আলাদা আলাদা প্রশ্ন তুলছিল, কিন্তু 3টে মিলে একই কথা বলছিল, যে কিছু ভুল হয়েছে। প্রিয়া জানতেন যে এই রাস্তা খুব কঠিন। একজন ন্যায়াধীশ নিজের দেওয়া রায়ে নিজেই প্রশ্ন তোলে না। এটা ঐতিহ্যের বিরুদ্ধে ছিল, আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে ছিল, এবং হয়তো তাদের কেরিয়ারের বিরুদ্ধেও ছিল। কিন্তু তিনি আইন পড়াশোনা এজন্য করেননি যে ঐতিহ্যের আড়ালে অন্যায়কে লুকিয়ে রাখবেন। তিনি সবার আগে নিজের এক পুরনো সঙ্গীকে ফোন করলেন, সঞ্জয় গুপ্তা, যিনি একসময় পুলিশে ইন্সপেক্টর ছিলেন এবং এখন একটা বেসরকারি তদন্ত সংস্থা চালান। সঞ্জয়ের উপর প্রিয়ার ভরসা ছিল, কারণ তিনি কখনও কারো চাপে পড়েননি এবং সেজন্যই সরকারি চাকরি ছেড়ে দিতে হয়েছিল। ফোনের ঘণ্টা 3 বার বাজল এবং সঞ্জয় ধরলেন। প্রিয়া ম্যাডাম, এত সকালে সব ঠিক আছে তো? সঞ্জয়, আমার আপনার কাছে একটা জরুরি কাজ আছে, আজ দেখা করা যাবে কি? সঞ্জয় এক মুহূর্ত থেমে বললেন, হ্যাঁ, 10টায় চলে আসুন। প্রিয়া ফোন রেখে দিলেন এবং তৈরি হতে চলে গেলেন। আয়নায় নিজেকে দেখলেন তো রাতভর জেগে থাকার চিহ্ন মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখের নিচে কালো ঘের ছিল এবং মুখে ক্লান্তি লেগেছিল, কিন্তু চোখে এক অদ্ভুত চমক ছিল, যেটা তখন আসে যখন মানুষ কোনো বড় উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ে। সঞ্জয়ের সংস্থা শহরের পুরনো এলাকায় একটা সরু গলিতে ছিল। বাইরে থেকে দেখলে একটা সাধারণ অফিস লাগত, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যেত যে সঞ্জয়ের কাছে কত জরুরি জিনিস আছে। পুরনো মামলার ফাইল, শহরের নকশা, ক্যামেরা এবং প্রযুক্তিগত যন্ত্রপাতি, আরও অনেক কিছু। প্রিয়া গিয়ে সবকিছু সঞ্জয়কে বললেন, চিঠি থেকে শুরু করে পোস্টমর্টেম রিপোর্টের কোণ পর্যন্ত। সঞ্জয় চুপচাপ শুনতে লাগলেন। তাদের মুখে কোনো ভাব আসেনি, যেন তিনি কোনো সাধারণ কথাই চিন্তা করছেন। যখন প্রিয়া চুপ করলেন, তখন সঞ্জয় একটা লম্বা শ্বাস নিলেন। ম্যাডাম, আপনি যা বলছেন সেটা খুব গুরুত্ব বিষয়। যদি এটা সত্যি হয়, তাহলে অনেকের ঘুম উড়ে যাবে। আমি জানি, সেজন্যই আপনার দরকার। আমার সেই সিসিটিভি ফুটেজ দরকার যেটা রিপোর্টে নেই। যে 5 মিনিট হারিয়ে গেছে সেটা কোথাও তো থাকবেই। সঞ্জয় নিজের চেয়ারে পিছনে হেলান দিয়ে ভাবলেন যে ফুটেজ পুলিশের কাছে থাকবে, নয়তো সেই ইমারতের মালিকের কাছে যেখানে ক্যামেরা লাগানো ছিল। আমি চেষ্টা করব। আরেকটা কাজও করতে হবে। ডাক্তার অর্জুন খান্না এবং বিজয় শর্মার মধ্যে যে পুরনো জমির ঝগড়া ছিল তার সম্পর্কে পুরো তথ্য দরকার।
সঞ্জয় একটা নাম শুনে চুমকে প্রিয়ার দিকে তাকালেন। অর্জুন খান্না ম্যাডাম? সে তো আপনার বন্ধু। হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু। সেজন্যই এই কাজ আরও সাবধানে করতে হবে। সঞ্জয় মাথা নাড়লেন, তাদের চোখে এক নতুন গুরুত্ব এলো। প্রিয়া সেখান থেকে বেরিয়ে সোজা সেই ইমারতের দিকে গেলেন যেখানে ঘটনা ঘটেছিল। বিজয় শর্মার বড় বাংলো শহরের পশ এলাকায় ছিল। বাইরে এখন তালা লাগানো ছিল, কিন্তু আশেপাশের বাড়ি এখনও বাসযোগ্য এবং চলমান ছিল। প্রিয়া পাড়ায় থাকা সেই বয়স্ক মহিলার দরজায় টোকা দিলেন, যিনি দ্বিতীয় সাক্ষী ছিলেন। তাদের নাম কমলা দেবী ছিল। ৭০ বছরের বয়স, ঝুঁকে পড়া কোমর এবং মোটা কাঁচের চশমা চোখে। দরজা খুললে কমলা দেবী প্রিয়াকে চিনতে পারলেন না। কে বাবা? মাতাজি, আমি প্রিয়া। আপনি বিকাশ রাওয়ের মামলায় সাক্ষী ছিলেন। আমি সেই মামলা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাই। কমলা দেবীর চোখ সরু হয়ে গেল। আরে, সেই মামলা তো শেষ হয়ে গেছে না? ছেলেকে সাজা তো হয়ে গেছে, তাহলে এখন আর কি বাকি রইল? হ্যাঁ মাতাজি, কিন্তু কিছু তথ্য আরও দরকার ছিল। আমি কি ভিতরে আসতে পারি? কমলা দেবী একটু ইতস্তত করে দরজা খুলে দিলেন। ভিতরে একটা পুরনো বাড়ি ছিল। দেওয়ালে ধর্মীয় ছবি ছিল এবং এক কোণে টেলিভিশন চলছিল। প্রিয়া বসলেন এবং কমলা দেবীর সামনে খুব মনোযোগ দিয়ে নিজের প্রশ্ন রাখলেন। মাতাজি, আপনি বয়ান দিয়েছিলেন যে আপনি সেই রাতে সেই ছেলেকে বিজয়জির বাড়িতে ঢুকতে দেখেছেন। আপনি বলতে পারবেন কি এটা কতটার কথা ছিল? রাত ৯টার কাছাকাছি। এবং সেই ছেলের আগে কি আর কেউ বাড়িতে গিয়েছিল? কমলা দেবী থেমে গেলেন। প্রিয়া দেখলেন যে তাদের মুখে একটা হালকা ঘাবড়ানি এসে আবার চলে গেল। না বাবা, আমার মনে নেই। মাতাজি, মনোযোগ দিয়ে ভাবুন, এটা খুব জরুরি। কমলা দেবী নিজের হাতের আঙুলগুলো পরস্পর ঘষলেন। এটা ঘাবড়ানির লক্ষণ ছিল। বাবা, আমি বুড়ি মহিলা, রাতে ঠিকমতো দেখা যায় না। যা বলেছি তাই বলে দিয়েছি। প্রিয়ার বোঝা হয়ে গেল যে কমলা দেবী কিছু লুকোচ্ছেন, কিন্তু তাদের চাপ দেওয়া ঠিক ছিল না। তিনি উঠলেন, ধন্যবাদ বলে বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় তিনি একটা জিনিস খেয়াল করলেন যে কমলাদেবীর বাড়ির জানালা থেকে বিজয় শর্মার বাড়ির প্রধান দরজা একদম স্পষ্ট দেখা যায়। যদি সেই রাতে আর কেউ বাড়িতে গিয়ে থাকে তাহলে কমলাদেবী নিশ্চয়ই দেখেছেন। সন্ধ্যায় সঞ্জয়া ফোন এলো। ম্যাডাম, আমার কিছু পাওয়া গেছে। প্রিয়া তাড়াতাড়ি বললেন, কি পাওয়া গেছে? সেই ইমারতের মালিক এক দোকানদার, তার কাছে পুরনো হার্ড ডিস্ক ছিল যেখানে ক্যামেরার ফুটেজ সেভ করা ছিল। সে আমাকে দেখিয়েছে ম্যাডাম। সেই ৫ মিনিটে একজন মানুষ সেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, এবং সেই মানুষ বিকাশ রাও নয়। প্রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। কে সে? মুখটা একটু ঝাপসা, কিন্তু কদম এবং চাল থেকে এটা একজন ডাক্তারের মতো লাগছে। সে সাদা রঙের কুর্তা পরা ছিল এবং তার হাতে একটা থলে ছিল। প্রিয়া বাইরে রাস্তায় দাঁড়িয়েছিলেন এবং তাদের কানে সঞ্জয়ের কণ্ঠস্বর গুঞ্জন তুলছিল। তাদের সামনে সন্ধ্যার ঝাপসা ছিল, কিন্তু তাদের মনে আলোর একটা রশ্মি জ্বলে উঠেছিল। সাদা কুর্তা। অর্জুন সব সময় সাদা কুর্তা পরতেন। এটা তার পরিচয় ছিল, কলেজের দিন থেকে আজ পর্যন্ত। সঞ্জয়, সেই ফুটেজ নিরাপদে রাখুন, কাউকে বলবেন না। জি ম্যাডাম, জি। আরেকটা কাজও করতে হবে। আমার অর্জুন খান্নার সেই দিনের সম্পর্কে তথ্য দরকার। সে সেই সন্ধ্যায় কোথায় ছিল এটা জানতে হবে। ফোন রাখার পর প্রিয়া অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলেন। ঠান্ডা হাওয়া বইছিল এবং দূরের কোনো বাড়ি থেকে খাবারের গন্ধ আসছিল। জীবন বাইরে থেকে কত সাধারণ লাগছিল, কিন্তু ভিতরে কত কিছু উথালপাথাল চলছিল। পরের ২ দিন প্রিয়া খুব সাবধানে কাজ করলেন। তিনি আদালতের সেই সহকারীর সাথে কথা বললেন যিনি মামলার সময় দলিল সামলেছিলেন। তার কাছ থেকে জানা গেল যে বাঁচাও পক্ষের উকিলকে কিছু জরুরি কাগজপত্র সময়মতো দেওয়া হয়নি, যেটা আইনি প্রক্রিয়ার লঙ্ঘন ছিল। এই ছোট্ট কথাটা মামলার আবার শুনানির দাবি করার জন্য যথেষ্ট ছিল। সঞ্জয় ২ দিন পর আবার ফোন করলেন। ম্যাডাম, সেই সন্ধ্যায় অর্জুন খান্নার হাসপাতালে কোনো কাজ ছিল না। তার ব্যক্তিগত সহকারী বলেছে যে সে সন্ধ্যা ৬টায় বেরিয়েছিল এবং রাত ১০টায় ফিরে এসেছিল। মাঝের ৪ ঘণ্টার কোনো হিসেব নেই যে সে কোথায় গিয়েছিল। ৪ ঘণ্টা। ঘটনা রাত ৯টার। প্রিয়ার মনে এখন সব কিছু একসাথে জুড়তে লাগল। অর্জুন সেই সন্ধ্যায় ৪ ঘণ্টার জন্য হিসাবহীন অনুপস্থিত ছিল। বিজয় শর্মার সাথে তার পুরনো শত্রুতা ছিল। ফুকেজে সাদা কুর্তার মানুষ ছিল। পোস্টমর্টেমে গুলির কোণ ছোট কদমের মানুষের দিকে ইশারা করছিল, আর অর্জুনের লম্বা ৫ ফুট ৫ ইঞ্চি ছিল। আর বিকাশের চিঠিতে লেখা ছিল যে সে কাউকে বাঁচানোর জন্য নিজের বলিদান দিয়েছে।
অর্থাৎ বিকাশ অর্জুনকে চিনত, কিন্তু কিভাবে? প্রিয়া এই প্রশ্নে কাজ শুরু করলেন। কিছু খোঁজাখুঁজির পর জানা গেল যে বিকাশ রাও একটা ছোট ক্লিনিকে কাজ করত, যেটা অর্জুনের হাসপাতালের সাথে যুক্ত ছিল। সে সেখানে রেজিস্ট্রেশনের কাজ দেখত। অর্জুন এবং বিকাশ একে অপরকে চিনত, এটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু এই তথ্য একটা নতুন জটিলতা নিয়ে এলো। যদি বিকাশ অর্জুনের এত কাছাকাছি ছিল, তাহলে কি অর্জুন তাকে জেনে শুলেই জালে ফাঁসিয়েছে, নাকি বিকাশ নিজে এগিয়ে এসে অর্জুনকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে? চিঠিতে লেখা ছিল, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করেছি, অর্থাৎ বিকাশ নিজেই সিদ্ধান্ত নিয়েছিল। প্রিয়ার মনে বিকাশের শান্ত চোখ মনে পড়ল। সেই শান্তি এখন বোঝা যাচ্ছিল। সেটা এমন একজন মানুষের শান্তি ছিল যে নিজের সিদ্ধান্ত আগেই করে নিয়েছে, যে জানে যে সে কি করতে যাচ্ছে এবং কেন। কিন্তু এক যুবক এমন কেন করে? অর্জুন তার জন্য কি ছিল? শুধু একজন মালিক, নাকি আরও কিছু? এই প্রশ্নটা প্রিয়ার মনে ঘর বেঁধে গেল। তিনি জানতেন যে এই প্রশ্নের উত্তর না খুঁজে পুরো গল্প অসম্পূর্ণ থেকে যাবে। তৃতীয় সন্ধ্যায় প্রিয়া একটা বড় পদক্ষেপ নিলেন। তিনি অর্জুনকে ফোন করলেন। অর্জুন, অনেকদিন ধরে দেখা হয়নি, কাল দেখা হবে? অর্জুনের কণ্ঠস্বরে প্রথমে একটা হালকা নীরবতা এলো। তারপর সে সহজ স্বরে বলল, হ্যাঁ প্রিয়া, কেন নয়, সন্ধ্যায় আমার বাড়িতে চলে এসো। প্রিয়া ফোন রেখে দিলেন। তাদের হাত ঠান্ডা ছিল, কিন্তু ইচ্ছা শক্ত ছিল। কালকের সন্ধ্যা হয়তো অনেক প্রশ্নের উত্তর আনবে, এবং হয়তো অনেক সম্পর্ক ভাঙবে। সন্ধ্যা 5টা বাজছিল। প্রিয়া মিত্র নিজের বাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। তিনি সাদাসিধে শাড়ি পরেছিলেন, চুল পিছনে বেঁধেছিলেন, এবং মুখে কোনো সাজসজ্জা ছিল না। কিন্তু তাদের চোখে যে ভাব ছিল, সেটা কোনো প্রস্তুতি থেকে নয়, বরং কোনো গভীর সংকল্প থেকে এসেছিল। আজ তিনি এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলেন না, আজ তিনি এক সত্যকে সামনে আনতে যাচ্ছিলেন। প্রিয়া নিজের পার্সে সঞ্জয়ের দেওয়া ফুটেজের কপি রাখলেন। পোস্টমর্টেম রিপোর্টের সেই অংশ রাখলেন যেখানে গুলির কোণের উল্লেখ ছিল, এবং সেই পুরনো খবরের কাগজের কাটিং রাখলেন যেখানে অর্জুন এবং বিজয় শর্মার মধ্যে জমির ঝগড়ার কথা ছিল। এই 3টে জিনিস প্রমাণ হিসাবে যথেষ্ট ছিল না, কিন্তু কাউকে ঘিরে ফেলার জন্যে যথেষ্ট ছিল। অর্জুনের বাড়ি শহরের উত্তর দিকে ছিল, বড় এবং শানদার বাংলো, যার বাইরে সবুজ গাছ লাগানো ছিল। দরজায় একটা পুরনো পিতলের ঘণ্টি ছিল, যেটা ছোটবেলা থেকেই সেখানেই লাগানো ছিল। প্রিয়া যখন সেই ঘণ্টি বাজালেন, তখন এক মুহূর্তের জন্যে ছোটবেলার স্মৃতি চলে এলো। সেই দিন যখন তারা দুজনে স্কুল থেকে পালিয়ে এখানে চলে আসত, এবং অর্জুনের মা তাদের ইমলির চাটনির সাথে পকোড়া খাওয়াতেন। কিন্তু সেই দিনগুলো অনেক পিছনে পড়ে গিয়েছিল। দরজা খুলল এবং অর্জুন সামনে দাঁড়িয়েছিল। কদম 5 ফুট 5 ইঞ্চির, গোল মুখ, চশমা এবং সবসময়ের মতো সাদা কুর্তা। তার চোখে প্রিয়াকে দেখে একটা হালকা হাসি এলো, কিন্তু সেই হাসি পুরো ছিল না, যেন ঠোঁট হাসছে কিন্তু চোখ ভয় পাচ্ছে। আয় প্রিয়া, কতদিন পর এলে? হ্যাঁ অর্জুন, অনেক সময় হয়ে গেছে। প্রিয়া ভিতরে গেলেন। বৈঠকখানায় বড় বড় সোফা ছিল, দেওয়ালে অর্জুনের পুরস্কারের ছবি ছিল, এবং এক কোণে তার মা বাবার বড় ছবি ছিল। বাড়ির ভিতর থেকে চাকর বেরিয়ে এসে টেবিলে চা রেখে চলে গেল। দুজনে কিছুক্ষণ সাধারণ কথা বলতে লাগলেন, আবহাওয়া, শহরের খবর, পুরনো বন্ধুদের কথা। কিন্তু দুজনেই জানতেন যে এই কথাগুলো একটা পর্দার মতো, যার পিছনে আসল কথা লুকিয়ে আছে। প্রিয়া চায়ের এক চুমুক খেলেন এবং তারপর সোজা অর্জুনের চোখের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, আমার তোমার সাথে বিকাশ রাও সম্পর্কে কথা বলতে হবে। অর্জুনের হাতে চায়ের কাপ ছিল। কাপটা একটু নড়ে উঠল, কিন্তু সে সামলে নিল। বিকাশ, সেই ছেলে যাকে সাজা হয়েছে, তার সম্পর্কে কি কথা বলতে হবে প্রিয়া? সেই মামলা তো শেষ হয়ে গেছে। শেষ হয়নি অর্জুন, এখনও আমার জন্যে হয়নি। অর্জুন এক মুহূর্ত প্রিয়াকে দেখলেন। তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, যেন সে ভিতর থেকে কিছু হিসাব করছে। অর্থাৎ? প্রিয়া পার্স খুলে 3টে কাগজ টেবিলে রাখলেন। এটা দেখো। অর্জুন ঝুঁকে কাগজ দেখলেন। প্রথমে খবরের কাগজের কাটিং, তারপর পোস্টমর্টেম রিপোর্টের অংশ, এবং তারপর ফুটেজের তথ্য। যতই সে পড়তে লাগল, তার মুখ বদলাতে লাগল। সেই রং যেটা ছোটবেলা থেকে তার মুখে ছিল, ধীরে ধীরে উড়ে যাচ্ছিল। এটা তো পুরনো কথা প্রিয়া, এর কোনো মানে নেই। ফুটেজেরও কোনো মানে নেই কি? প্রিয়া শান্ত স্বরে বললেন। সেই রাত 9:27 থেকে 32-এর মধ্যে একজন মানুষ বিজয় শর্মার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে,
সাদা কুর্তায় তোমার লম্বা। সেই মানুষটির সাথে মিলে যায় অর্জুন। পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে গুলি নিচ থেকে ওপরের দিকে গিয়েছে, অর্থাৎ গুলি চালানো মানুষটি বিজয়ের চেয়ে কদমে ছোট ছিল। বিকাশরাও 5 ফুট 11 ইঞ্চির, বিজয় 5 ফুট 7 ইঞ্চির। এই হিসেব মেলে না অর্জুন, কিন্তু তোমার লম্বার সাথে মেলে। কক্ষে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে কোনো গাছে একটা পাখি ডেকে উঠল এবং তারপর উড়ে গেল। অর্জুন উঠে জানালার কাছে চলে গেলেন। তার পিঠ প্রিয়ার দিকে ছিল। সে বাইরে তাকিয়েছিল, কিন্তু হয়তো দেখছিল অন্য কিছু। হয়তো সে সেই রাত দেখছিল, হয়তো সে নিজের জীবনের সেই মোড় দেখছিল যেখান থেকে সব কিছু বদলে গিয়েছিল। প্রিয়া, তুমি জানো তো যে তুমি কি বলছো? হ্যাঁ জানি। আর তুমি জানো যে যদি এই কথা সামনে যায় তাহলে কি হবে? যা হওয়া উচিত তাই হবে। অর্জুন একটা লম্বা শ্বাস নিলেন। তার কাঁধ ঝুঁকে পড়ল। সেই মানুষ যে সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকত, যার সম্পর্কে লোকে বলতো যে এর রিড়ের হাড় লোহার, সে হঠাৎ খুব ক্লান্ত লাগছিল। ধীরে ধীরে সে ঘুরে প্রিয়ার সামনে এসে বসে পড়ল। যখন সে বলতে শুরু করল, তখন তার কণ্ঠস্বরে একটা কম্পন ছিল। বিজয় শর্মা আমার হাসপাতালের জমি হাতিয়ে নিতে চাইত, এটা তুমি জানো। কিন্তু যেটা তুমি জানো না সেটা হলো তার কাছে আমার বিরুদ্ধে কিছু এমন দলিল ছিল যেগুলো আমার কেরিয়ার নষ্ট করে দিতে পারত। অনেক বছর আগে আমি এক রোগীর চিকিৎসায় একটা ভুল করেছিলাম, বড় ভুল। সেই রোগী বেঁচে গিয়েছিল, কিন্তু তাকে জীবনভর একটা কষ্ট ভোগ করতে হয়েছিল। সেটা এত বড় কষ্ট ছিল যে সে কয়েকদিনের মধ্যে মারাও গিয়েছিল। এই কথা কারও জানা ছিল না। বিজয় জেনে ফেলেছিল। সে গত 6 মাস ধরে আমাকে ব্ল্যাকমেল করছিল, আমার কাছ থেকে টাকা চাইছিল, জমিও চাইছিল। প্রিয়া চুপ রইলেন। অর্জুনকে বলতে দিলেন। সেই রাতে আমি তার সাথে কথা বলতে গিয়েছিলাম, শুধু কথা বলতে। আমি ভেবেছিলাম যে এক শেষবার বোঝাব, কিন্তু সে মানল না। সে বলল যে যদি আমি তার কথা না শুনি তাহলে সে সব কিছু প্রকাশ করে দেবে। আমার 20 বছরের পরিশ্রম, আমার মা বাবার স্বপ্ন, সব কিছু মাটিতে মিশে যাবে। অর্জুনের কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমাদের মধ্যে তর্ক হল, উঁচু আওয়াজ হল। সে একটা ড্রয়ার খুলে আমাকে ভয় দেখানোর জন্য বন্দুক বের করল। আমি ঘাবড়ে গেলাম প্রিয়া। আমি শুধু তার হাত ধরলাম। আমাদের দুজনের মধ্যে টানা হ্যাচড়া হল এবং গুলি চলে গেল। আমি চালাইনি, সত্যিই চালাইনি। সেটা দুর্ঘটনা ছিল। অর্জুনের চোখ থেকে চোখের জল পড়তে লাগল। কিন্তু কে বিশ্বাস করবে? একটা মরা মানুষ, এবং আমি তার বাড়িতে দাঁড়িয়ে। আমি ভয় পেয়ে গেলাম প্রিয়া, খুব ভয় পেয়ে গেলাম। আমি সেখান থেকে পালিয়ে গেলাম। আর তখন সে থেমে নিজের চোখ মুছল, এবং তখন বিকাশ এসে গেল। সে ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। সে ভিতরে দেখল, সে সব বুঝে গেল। প্রিয়া প্রথমবার মুখ খুললেন এবং বললেন, তুমি তাকে ছেড়ে দিলে? সে বলল যে আমি যাই। সে বলল যে সে সামলে নেবে। আমি তাকে সেখান থেকে পালাতে বলার চেষ্টা করলাম প্রিয়া, সত্যিই করেছিলাম। আমি বললাম যে এটা হতে পারে না, তুমি এখানে থাকতে পারো না। কিন্তু সে বলল, অর্জুনের গলা ভরে এলো। সে বলল যে ডাক্তার সাহেব, আপনি অনেক মানুষকে জীবন দেন, আপনি বাইরে থাকলে অনেকের উপকার হবে। আমার থাকা বা না থাকায় কার উপকার হবে? কক্ষে আবার নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু এবারে নীরবতা আলাদা ছিল। এটা সেই নীরবতা ছিল যেটা কোনো বড় সত্যের পর আসে, যখন শব্দ শেষ হয়ে যায় এবং শুধু যন্ত্রণা বেঁচে থাকে। প্রিয়ার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে কাঁদতে দেননি। একজন ন্যায়াধীশের এখনও কাঁদার অধিকার ছিল না, এখনও কাজ বাকি ছিল। অর্জুন, একটা 24 বছরের ছেলে তোমার কারণে জেলে বন্দী, তার জীবন থেমে আছে। তার পরিবারের কি অবস্থা হবে এটা ভেবেছ তুমি? অর্জুন মাথা নিচু করে নিলেন। আমি প্রতি রাতে ভাবি প্রিয়া, প্রতি রাতে ঘুম আসে না, খাবার গলার নিচে যায় না। কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি এখনো ভয় পেয়ে আছি। ভয়ের দাম অন্য কেউ দিয়েছে অর্জুন। এটা শুনে অর্জুনের চোখ আবার ভরে গেল। সে কিছু বলল না। প্রিয়া উঠলেন এবং নিজের পার্স তুলে নিলেন। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কাল সকাল 10টার মধ্যে তুমি নিজে থানায় যাও এবং সত্য বলো। যদি তুমি না যাও তাহলে আমি এই সব প্রমাণ নিয়ে উচ্চ আদালতে যাব এবং মামলার আবার শুনানির দাবি করব। তাতে এই সব সামনে আসবে, কিন্তু তখন তোমার কাছে নিজে এগিয়ে আসার রাস্তা থাকবে না। অর্জুন প্রিয়াকে দেখলেন। তার চোখে অদ্ভুত ভাব ছিল, অনুতাপ, ভয়, সৃষ্টি এবং লজ্জা, সবকিছু একসাথে।
যদি আমি নিজে যাই তাহলে আমার সাথে কি হবে? যা আইন বলে তাই হবে, কিন্তু যেটা হবে না সেটা হলো যে এক নির্দোষ ছেলে জেলে পৌঁছবে না। প্রিয়া দরজা পর্যন্ত পৌঁছালেন, হাত ঘণ্টির কড়ায় রাখলেন, তারপর এক মুহূর্ত থেমে ঘুরে দাঁড়ালেন। অর্জুন, তুমি একজন ডাক্তার, তুমি তোমার জীবন মানুষ বাঁচানোয় লাগিয়েছ। আজ নিজেকে বাঁচানোর জায়গায় আর একটা জীবন বাঁচাও, বিকাশের। এটা বলে প্রিয়া বাইরে বেরিয়ে গেলেন। বাইরে রাত গভীর হচ্ছিল, আকাশে তারা বেরিয়ে এসেছিল এবং ঠান্ডা হাওয়া বইছিল। প্রিয়া নিজের গাড়ি পর্যন্ত পৌঁছালেন এবং ভিতরে বসে গেলেন। স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ শুধু বসে রইলেন। তাদের মনে একটা প্রশ্ন ছিল, অর্জুন কি সকাল পর্যন্ত সত্য বলার সাহস জোগাড় করতে পারবে? তিনি জানতেন যে যদি অর্জুন না আসে তাহলে তাদের একাই এই লড়াই লড়তে হবে, উচ্চ আদালতে যেতে হবে, নিজেরই রায়কে চ্যালেঞ্জ করতে হবে, এবং এটা জেনেও যে দুনিয়া তাদের উপর হাসবে। কিন্তু বিকাশের সেই শান্ত চোখ তাদের মনে ছিল, আর সেই চিঠির সেই শব্দগুলো ছিল, শুধু এতটুকু চেয়েছিলাম যে একদিন সত্য সামনে আসবে। প্রিয়া গাড়ি স্টার্ট করলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন। এখন সকালের অপেক্ষা ছিল। তিনি বিছানায় শুয়েছিলেন, কিন্তু চোখ ছাদ দেখছিল। মনে একটাই প্রশ্ন ছিল, অর্জুন কি সকালে থানায় যাবে? সেই মানুষ যাকে তিনি ছোটবেলা থেকে চিনতেন, যার সাথে তিনি গলিতে খেলেছেন, সে আজ এত বড় কাজ করতে পারবে? সত্য বলা সবসময় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ ছিল। সকাল 7টায় প্রিয়া উঠে গেলেন, চা বানালেন, কিন্তু খেতে পারলেন না, শুধু কাপ হাতে ধরে বসে রইলেন। ঘড়ির কাঁটা যেন খুব ধীরে চলছিল। 8টা, 8:30, 9টা, 9:15 প্রিয়ার ফোন বাজল। সঞ্জয়ের নম্বর ছিল। ম্যাডাম? হ্যাঁ সঞ্জয়, অর্জুন খান্না থানায় পৌঁছে গেছেন। প্রিয়া চোখ বন্ধ করে নিলেন, একটা লম্বা শ্বাস ভিতরে টেনে ধীরে ধীরে বাইরে ছাড়লেন। তাদের হাতের চায়ের কাপ কাঁপছিল। ঠিক আছে সঞ্জয়, আমি বেরোচ্ছি। থানায় পৌঁছে প্রিয়া যা দেখলেন সেটা তাদের জীবনের স্মৃতিতে লেখা হয়ে গেল। অর্জুন খান্না, যে সবসময় বুক চিতিয়ে হাঁটত, আজ একটা চেয়ারে ঝুঁকে বসেছিল। তার সামনে থানার এক অফিসার বসেছিল এবং অর্জুন ধীরে ধীরে সবকিছু বলছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু থামছিল না। প্রিয়া দরজায় থেমে শুনতে লাগলেন। অর্জুন সব কিছু বলল, বিজয়ের ব্ল্যাকমেইল, সেই রাতের তর্ক, গুলির দুর্ঘটনায় চলে যাওয়া এবং বিকাশের সেই সময় সেখানে পৌঁছনো। এক একটা কথা স্পষ্ট এবং সোজা। যখন অর্জুনের বয়ান শেষ হল, তখন সে উপরে তাকালো এবং প্রিয়ার সাথে তার চোখ মিলল। তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, লজ্জাও, স্বস্তিও এবং হয়তো একটু কৃতজ্ঞতাও। প্রিয়া কিছু বললেন না, কিছু বলার দরকারও ছিল না। পরের 3 দিন খুব দ্রুত কেটে গেল। প্রিয়া উচ্চ আদালতে আবেদন দাখিল করলেন, যেখানে মামলার আবার শুনানির দাবি করা হয়েছিল। আবেদনের সাথে অর্জুনের বয়ান ছিল, সিসিটিভি ফুটেজের কপি ছিল, পোস্টমর্টেম রিপোর্টের বিশ্লেষণ ছিল এবং 2 সাক্ষীর বয়ানের বিরোধিতা ছিল। উচ্চ আদালত মামলার গুরুত্ব দেখে তাড়াতাড়ি শুনানির আদেশ দিল। যেদিন শুনানি ছিল সেদিন আদালতের কক্ষ খচাখচ ভরা ছিল। সাংবাদিক ছিল, উকিল ছিল, সাধারণ মানুষ ছিল। বিজয় শর্মার পরিবারের লোকেরাও ছিল, যাদের মুখে অনিশ্চয়তা ছিল। এবং এক কোণে বসেছিল বিকাশের মা, যিনি মাসের পর মাস কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছিলেন। প্রিয়াও সেখানে ছিলেন, কিন্তু আজ তিনি ন্যায়াধীশের চেয়ারে ছিলেন না। আজ তিনি এক সাক্ষীর মতো ছিলেন, এমন এক সাক্ষী যিনি নিজের ভুল সংশোধন করতে এসেছিলেন। উচ্চ আদালতের ন্যায়াধীশ বিজয় প্রতাপ রাও ছিলেন, একজন অভিজ্ঞ এবং গম্ভীর ব্যক্তি ছিলেন। তিনি পুরো মামলা মনোযোগ দিয়ে শুনলেন। অর্জুনের বয়ান আবার পড়া হলো, ফুটেজ দেখানো হলো, পোস্টমর্টেম রিপোর্টের বিশ্লেষণ রাখা হলো। সরকারি উকিল শুরুতে অসম্মত ছিলেন, কিন্তু যখন একের পর এক প্রমাণ সামনে আসতে লাগল, তখন তাদের কাছে কোনো যুক্তি বাকি রইল না। তারপর অর্জুনকে আদালতে ডাকা হলো। অর্জুন আদালতে দাঁড়িয়ে যা থানায় বলেছিল সব বলল। এবার তার কণ্ঠস্বর কম কাঁপছিল, যেন সত্য একবার বলার পর দ্বিতীয়বার বলা একটু সহজ হয়ে যায়। যখন অর্জুনের বয়ান শেষ হল, তখন আদালতে এক মুহূর্তের জন্য এমন নীরবতা ছড়িয়ে পড়ল, যেমন কোনো মন্দিরে আরতির পর হয়। তারপর ন্যায়াধীশ বিজয় প্রতাপ রাও বললেন, এই আদালতের মনে হয় যে বিকাশ রাওয়ের মামলায় গুরুতর খামতি ছিল এবং নতুন প্রমাণ স্পষ্ট করে যে অভিযুক্ত নির্দোষ। এই আদালতের আদেশ হল যে বিকাশ রাওকে তাৎক্ষণিক প্রভাবে মুক্তি দেওয়া হোক। আদালতে এক মুহূর্তের নীরবতা এবং তারপর হঠাৎ শোরগোল উঠল। বিকাশের মা, যিনি কোণে বসেছিলেন, তিনি উঠে দাঁড়ালেন। তাদের চোখ থেকে চোখের জল পড়ছিল, কিন্তু তাদের ঠোঁট নড়ছিল। হয়তো তিনি কিছু বলছিলেন, হয়তো তিনি কিছু প্রার্থনা করছিলেন। প্রিয়াও তাদের কাছে গেলেন এবং কিছু না বলে সেই বয়স্ক মহিলার হাত ধরে নিলেন। সেই হাতের পকড়ে পুরো গল্প ছিল। সন্ধ্যায় বিকাশকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। প্রিয়া জেলের বাইরে দাঁড়িয়েছিলেন যখন বিকাশ বাইরে বেরোল। 2 মাস জেলে থাকার পর সে একটু রোগা হয়ে গিয়েছিল। চোখের নিচে কালো ঘের ছিল, কিন্তু তার চোখে সেই শান্তি ছিল যেটা আদালতে তাকে সাজা শোনানোর সময় ছিল। যখন বিকাশ প্রিয়াকে দেখল, তখন এক মুহূর্তের জন্য থেমে গেল। দুজনের মধ্যে বলার জন্য কোনো শব্দ ছিল না। বিকাশ ধীরে ধীরে হাত জোড় করল। প্রিয়া বললেন, ক্ষমা করো বিকাশ, আমিও তোমার অপরাধী। বিকাশ মাথা নাড়ল। ম্যাডাম, আপনি ভুল করেননি।
প্রমাণ আমার বিরুদ্ধেই ছিল, কিন্তু আমাকে আরও গভীরভাবে দেখা উচিত ছিল। আপনি দেখেছেন, সেজন্যই আমি এখানে। এটা শুনে প্রিয়ার চোখে জল এসে গেল। তিনি পলক ফেলে নিলেন, যাতে চোখের জল না পড়ে। বিকাশের মা দৌড়ে এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। তারা দুজনে অনেকক্ষণ সেইভাবে দাঁড়িয়ে রইল। মা কাঁদছিলেন এবং বিকাশ তাকে চুপ করাচ্ছিল। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা অনেকের চোখ নম হয়ে গেল। প্রিয়া সেখান থেকে চুপচাপ চলে গেলেন। তিনি চাননি যে এই মুহূর্তটা তাদের সম্পর্কে হয়। এই মুহূর্তটা এক মা আর ছেলের ছিল। রাতে প্রিয়া নিজের বাড়ির সেই জানালার কাছে দাঁড়িয়েছিলেন, যেখানে অনেক রাত আগে তিনি চিঠি পড়ে দাঁড়িয়েছিলেন। বাইরে শহরের আলো ছিল, দূরে অনেক গাড়ির আওয়াজ ছিল এবং ওপরে আকাশে চাঁদ উঠেছিল। প্রিয়া পুরো সফর সম্পর্কে ভাবছিলেন। একটা চিঠি সবকিছু বদলে দিয়েছিল। একটা ২৪ বছরের ছেলে বিনা স্বার্থে নিজেকে কুরবান করে দিয়েছিল। সে এটা ভাবেনি যে তার সাথে কি হবে। সে শুধু এটা ভেবেছিল যে তার সামনে যে মানুষ দাঁড়িয়ে আছে সে বেঁচে যাক। এই ত্যাগ কোনো বইয়ে মেলে না, এটা কোনো আইনের ধারায় লেখা হয় না, এটা শুধু মানবতায় হয়। প্রিয়া ভাবলেন যে আইনের বইগুলো খুব জরুরি, নিয়ম জরুরি, প্রক্রিয়া জরুরি, কিন্তু এই সবের ওপর আরেকটা জিনিস আছে, সেটা হলো মানুষের হৃদয়। সেই হৃদয় যেটা অনুভব করে যে কিছু ভুল হয়েছে, সেই হৃদয় যেটা থামতে দেয় না যতক্ষণ না সত্য সামনে না আসে। যদি তিনি সেই চিঠি পড়ে রেখে দিতেন, যদি তিনি ভাবতেন যে রায় হয়ে গেছে, মামলা শেষ, তাহলে এক নির্দোষ ছেলে জীবনভর জেলে পৌঁছত। প্রিয়া জানালা বন্ধ করলেন এবং নিজের কক্ষে চলে এলেন। টেবিলে সেই চিঠি এখনও আঁকা ছিল। তিনি সেটা তুলে নিয়ে আরেকবার পড়লেন। শুধু এতটুকু চেয়েছিলাম যে একদিন সত্য সামনে আসবে, চাই আমি জেলে থাকি বা বাইরে। প্রিয়া সেই চিঠিটা খুব যত্ন করে ভাঁজ করলেন এবং নিজের ডায়েরিতে রেখে দিলেন। এই চিঠি তাদের সবসময় মনে করিয়ে দেবে যে ন্যায় শুধু কাগজে হয় না, ন্যায় হৃদয়ে হয়, এবং যেদিন হৃদয় ঘুমিয়ে পড়ে সেদিন আইন অন্ধ হয়ে যায়। পরের দিন খবরের কাগজে খবর ছাপা হলো যে ডাক্তার অর্জুন খান্নাকে গ্রেফতার করা হয়েছে এবং তার ওপর মামলা চলবে। আদালত ঠিক করবে যে যা হয়েছে সেটা দুর্ঘটনা ছিল নাকি আরও কিছু। আইন তার কাজ করবে। বিকাশ রাও বাড়ি ফিরে গিয়েছিল। কেউ প্রিয়াকে বলেছে যে বিকাশ এখন সেই শহরে একটা ছোট আইনি সাহায্য সংস্থায় কাজ করতে শুরু করেছে, যেখানে গরিব এবং অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া হয়। জেলে কাটানো ২ মাস তাকে ভাঙেনি, বরং তাকে একটা নতুন উদ্দেশ্য দিয়ে দিয়েছে। এটা শুনে প্রিয়ার ঠোঁটে একটা হাসি এলো, সেই হাসি যেটা অনেক দিন পর এসেছিল। জীবনে কখনো কখনো সবচেয়ে কঠিন রাস্তাগুলোই সবচেয়ে সঠিক রাস্তা হয়, আর সেই রাস্তায় চলার জন্য আইনের বই লাগে না, শুধু একটা সত্যিকারের হৃদয় লাগে। প্রিয়া মিত্র আজও ন্যায়াধীশ আছেন, কিন্তু আজ তিনি আগের থেকে আলাদা ন্যায়াধীশ। আজ তিনি প্রতিটি মামলায় কাগজের সাথে সাথে সেই জিনিসটাও দেখেন যেটা কাগজে লেখা হয় না। প্রতিটি মানুষের চোখে, প্রতিটি নীরবতায়, প্রতিটি সেই কথায় যেটা কোথাও নেই কিন্তু সব কিছু বলে দেয়। কারণ একটা চিঠি তাদের শিখিয়েছিল যে সত্য সব সময় বলা হয় না, কখনো কখনো সত্য অনুভব করা হয়। আর যে মানুষ সত্যকে অনুভব করা শিখে নেয় সেই আসল ন্যায়াধীশ হয়। তাহলে বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু এর বার্তা সবসময় জীবিত থাকবে। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে, যখনই মনে হয় যে অন্ধকার খুব গভীর, তখন মনে রাখবেন যে সত্যের শক্তি যে কোনো শক্তির চেয়ে বড় এবং মানবতা যে কোনো আইনের চেয়ে উঁচু। যদি আপনার এই গল্পটা ভালো লেগে থাকে এবং আপনি এমনই প্রেরণাদায়ক গল্প, জীবনের শিক্ষা এবং সফরের সাথে যুক্ত কথা শুনতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে এখনই সাবস্ক্রাইব করুন। ঘণ্টির বাটন টিপুন যাতে প্রতিটি নতুন গল্পের খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং হ্যাঁ, কমেন্টে আপনার শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা জানতে পারি যে আপনি আমাদের গল্পগুলো কোথা থেকে দেখছেন। দেখা হবে পরের গল্পে, এক নতুন সফরের সাথে, এক নতুন শিক্ষার সাথে। ধন্যবাদ।